দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ এবং এনসিপির নেতাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কি অপসারণের জন্য খুব তড়িঘড়ি আয়োজন চলছে? যে কোনো মুহূর্তে তাকে অপসারণ করা হতে পারে। যা কিছু হচ্ছে, যা কিছু আমরা মনে করছি, তার উল্টোটা ঘটারও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা একটু দুর্বলতা দেখতে পেয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে চুপসে গিয়েছেন। রাষ্ট্রের ভিতরে একটা ইলেকশন দিয়ে উনি পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজছেন। বিএনপির সাথে সেনাবাহিনী ডক্টর ইউনূসের একটি অঘোষিত চুক্তি বা সলা পরামর্শ হয়েছে, যেটা রয়ের মাধ্যমে এটাকে এই তিনটা জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি বানানোর জন্য একটা মানুষ আছে, সরাসরি উনি রাষ্ট্রপতি হতে পারেন। ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে যাচ্ছে। স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের। জেনারেল ওয়াকুজ্জামান আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরাত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, চলুন আমরা এখানে ভিডিওর বাকি অংশগুলো একটু দেখি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কি অপসারণের জন্য খুব তড়িঘড়ি আয়োজন চলছে? যে কোনো মুহূর্তে তাকে অপসারণ করা হতে পারে, এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই কারণেই প্রশ্নগুলো তুললাম। এবং তার কি কোনো লক্ষণ আছে? মানুষের মধ্যে এই গুঞ্জনগুলো ছড়িয়ে পড়তে শুরু করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে 15 আগস্ট মধ্যরাত থেকে। 16 আগস্ট সেগুলো ডালপালা আরও বেশি ছড়ায়। একটু সময় নিচ্ছিলাম বিষয়টি নিয়ে কনফার্ম হওয়ার জন্য। বাস্তবতা হচ্ছে এসব বিষয়ে বা কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে তো কিছু বলা যায় না। এবং সেই জায়গা থেকে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে সরকারের পক্ষ থেকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার জন্য। কিন্তু কেন, কি কারণে? এরই মধ্যে কোনো কোনো গণমাধ্যমে খবর এসেছে, একেবারে নিশ্চয়তার সঙ্গে খবর এসেছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশনা গেছে ওয়াশিংটন, দিল্লি, বেইজিং, রিয়াদ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে, হাইকমিশন বা অ্যাম্বাসিগুলোতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে স্ট্যান্ডিং অর্ডারটি বাস্তবায়নে অঞ্চল ভিত্তিক তদারক কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে যে বিষয়টি কত সিরিয়াসলি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কোনো ধরনের ছবি বিদেশি মিশন থাকতে পারবে না, মানে নামানো হচ্ছে কিনা সেটি নিশ্চিত করার জন্য আলাদা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এবং 17 তারিখ অর্থাৎ আজ মধ্যরাতে প্রতিবেশী একটি দেশের মিশন এবং তার আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও নাকি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামানো হয়েছে। এখন এই যে চট জলদি তড়িঘড়ি করে প্রেসিডেন্টের ছবি নামানো হয়েছে কোনো কোনো জায়গা থেকে, আবার যে নির্দেশনাটি দেওয়া হলো এটির উৎপত্তি কোথায়? যেটি জানা গেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মালয়েশিয়া সফরে গেলেন 2 দিন আগে। সেখানে গিয়ে সেখানে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে তিনি যান। গিয়ে যখন দেখেন যে রাষ্ট্রপতির ছবি ঝুলছে দেয়ালে, তিনি ভয়ঙ্করভাবে রেগে গেলেন এবং সাথে সাথে ক্ষোভের সঙ্গে তিনি বললেন যে এখনই অ্যাট ওয়ান্স এই ছবি নামিয়ে ফেলতে হবে। তো সঙ্গে সঙ্গে এই নির্দেশনা আবার আশপাশের বিভিন্ন রাষ্ট্রের হাই কমিশন এবং অ্যাম্বাসিগুলোতে গেল। হাই কমিশনার বা রাষ্ট্রদূত কিংবা মিশন প্রধান যাই বলি না কেন, তারা প্রচণ্ড একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। যেহেতু মৌখিক নির্দেশ, এটি তারা পারে না। এই মৌখিক নির্দেশের মাধ্যমে তারা এ ধরনের কাজ করতে পারে না যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের ছবি নামিয়ে ফেলার জন্য। আমরা যেহেতু জানি যে মিশনগুলোতে সাধারণত যখন দেশের সরকারি বিভিন্ন স্থাপনার মধ্যে অথবা অফিসে প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির ছবিও থাকে, রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। কিন্তু বিদেশি মিশনগুলোতে এই দুজনেরও ছবি থাকতে পারে। বাংলাদেশের সরকারি অফিসগুলোতে যেমন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানেরও ছবি থাকবে,
কিন্তু বিদেশি মিশনগুলোতে তত্ত্বাবধায়ক সরকার, অস্থায়ী সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের প্রধানের ছবি থাকে না, সেইগুলোতে সাধারণত হেড অফ দ্য স্টেট বা রাষ্ট্রপ্রধানের ছবি থাকে। মালয়েশিয়া হাই কমিশনে যখন গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি দেখলেন যে তার ছবি নেই, শুধুমাত্র রাষ্ট্রপতির ছবি টাঙানো রয়েছে। তার ক্ষোভটা কি ওইখান থেকে শুরু হলো, নাকি এর মধ্যে অন্য কিছু রয়েছে? এবং তার এই নির্দেশনার পর আমরা যেটা জানতে পারলাম যে যেহেতু মিশন প্রধানরা একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, তারা করলেন কি, সে একটি মিশনে 2 থেকে 3টি রুমে থাকে, রিসেপশন থাকে, হেড অফ দ্য মিশন বা হাই কমিশন বা অ্যাম্বাসির রুমে থাকে। তারা একটি একটি করে ছবি রেখে দিলেন রাষ্ট্রপতির কোন এক জায়গায়, আর তাদের নিজের রুম সহ অন্য জায়গা থেকে ছবিগুলো নামিয়ে ফেললেন। যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে তারা অন্য রুমের ছবি হয়তো সাথে দেখিয়ে বলতে পারবে না তার ছবিটা আছে। এরকম একটা ভয়ঙ্কর বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেলেন তারা। রবিবার যেই নির্দেশনাটি গিয়েছে, এই নির্দেশনার মাধ্যমে বলা হচ্ছে চ্যান্সারি কমপ্লেক্স অর্থাৎ মিশন ভবন, মিশন প্রধানের বাড়ি এবং মিটিং রুমে বা তার যে অফিস কক্ষ, যেটি ফর্মাল অফিস, সেখানে আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি থাকবে না। তো এর মধ্যে আমি বলেছি যে সরকার প্রধানের ছবি, অন্তর্বর্তী সরকার প্রধানের ছবি থাকবে না বা থাকেও না, রাষ্ট্রপতির ছবিও থাকবে না। প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কোনো নির্দেশনা এই সরকার দিতে পারে কিনা, এবং দিলেও কোন আইনের ভিত্তিতে তিনি এই নির্দেশনা দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ছবি নামিয়ে ফেলা হয়েছে। আসলে কি ঘটতে যাচ্ছে এখন হচ্ছে মূল প্রশ্ন। কি ঘটতে যাচ্ছে? ছবি নামিয়ে ফেলাটা, রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলাটা আসলে কিসের লক্ষণ? রাষ্ট্রপতিকে অপসারণ করা হতে যাচ্ছে এই নির্দেশনার মাধ্যমে, কি এটি প্রমাণ করে? আচ্ছা, অপসারণ যদি করার কোনো ধরনের চিন্তা ভাবনা বা সেই ধরনের কাজ এগিয়ে থাকে, সেই ধরনের সব ধরনের প্রস্তুতি তারা নিয়েই থাকে সরকার, তো অপসারণ করেই তো ছবিগুলো নামানো যেতে পারে। আগে থেকে কেন এটি করতে হবে? নাকি শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ইদানিং জানতে পারছি, মানুষের সামনে খোলাসা হচ্ছে, শুধুমাত্র তার জেলাসি ফিলিং থেকে এইগুলো করা হচ্ছে? তবে রাষ্ট্রপতি নিশ্চয়ই খুবই ভালো অবস্থায় রয়েছেন। আমরা জানি শুধুমাত্র সেনাপ্রধান এবং বিএনপির হাই কমান্ডের আপত্তির কারণে তাকে রেখে দেওয়া হয়েছে বা রেখে দিতে বাধ্য হয়েছে। তারা যেহেতু রাজি নন এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণের মাধ্যমে নতুন কোনো সাংবিধানিক সংকট তৈরি হোক, এই কারণেই তাকে এতদিন পর্যন্ত রাখা হয়েছে। কিন্তু শেষ বলতে কিছু নেই, এবং এই সরকার যা যা করছে, প্রথম দিকে একটু একটা বিতর্ক উঠছে, তারপরে তাদের সিদ্ধান্তগুলোই অটল থাকছে। সেই জায়গা থেকে এখন প্রশ্ন যে আসলেই রাষ্ট্রপতিকে সরানো সব ধরনের আয়োজন সরকার করে ফেলেছে কিনা। যেহেতু আওয়ামী লীগের ক্ষেত্রেও বিএনপির আপত্তি ছিল প্রথম দিকে যে না, এইভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না, তো বিএনপিকে বুড়ো আঙুল দেখিয়ে ডক্টর ইউনূস সরকার সেই কাজটি করে ফেললো, একটু ঘুরিয়ে করলো তাদের রাজনীতিটা নিষিদ্ধ করার মাধ্যমে। এখন রাষ্ট্রপতিকে সত্যি সত্যি অপসারণ যদি করা হয়ে থাকে, তার পরের বাংলাদেশের চিত্রটা কি আমরা ভাবতে পারছি? এটি নিয়ে কতদূর যাবে, নাকি বিএনপির মতন বৃহৎ রাজনৈতিক দল তারা এটিও মেনে নেবে? এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সেনাবাহিনী বা সেনাপ্রধানের প্রশ্নটিও চলে আসে, তারা বিষয়টি কিভাবে নেবে, এবং এইসব বিষয় আসলে কোত্থেকে কলকাঠি মারা হচ্ছে। হয়তো খুব বেশি সময় আমাদের নেয়ার প্রয়োজন নেই, অনেক কিছুই খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে। সবশেষে শুধু এটুকু একটু ইঙ্গিত দিয়ে রাখি, যা কিছু হচ্ছে, যা কিছু আমরা মনে করছি, তার উল্টোটা ঘটারও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। বিএনপির সাথে সেনাবাহিনী ডক্টর ইউনূসের একটি অঘোষিত চুক্তি বা সলা পরামর্শ হয়েছে, যেটা রয়ের মাধ্যমে এটাকে এই 3টা জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেটা হলো ডক্টর ইউনূসের জন্য গুড এক্সিট পয়েন্ট পাওয়া যাবে, ডক্টর ইউনূস বিদেশে চলে যেতে পারবেন, তার কোনো কিছু হবে না, আর তারেক রহমান এসে প্রধানমন্ত্রী হবেন, আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেভাবে সেনাবাহিনী চালাচ্ছেন উনি সেনাপ্রধান হিসাবে থাকবেন। এই চুক্তিটা এখন ওপেন হয়ে গিয়েছে বিভিন্ন আলোচনার মাধ্যমে। যখন আলোচনার মাধ্যমে ওপেন হয়ে গিয়েছে, তখন আমরা গতকাল দেখলাম জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন 7 দিনের জন্য আমাকে সময় দিলে আমি সংস্কার কমপ্লিট করে ফেলতে পারবো, আমাকে 7 দিনের জন্য সময় দেওয়া হোক। এটাও আজকে কিন্তু নিউজ পেপার গুলো করেছে, গতকালও আমি এই বিষয়টা আপনাদের সামনে বলেছি। তো এদিক দিয়ে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলছে যে রাজনৈতিক দলগুলা কোনো সংস্কার করতে পারেন নাই। ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এই একেবারে মূল রাজনীতি নিয়ে এর আগে কথা বলেছেন, আমি এভাবে শুনি নাই যে সবগুলা রাজনৈতিক দলকে, কারণ তার নিজের দল জামাতকে শুধু একা বলে নাই, বলেছে যে সব রাজনৈতিক দলগুলা সংস্কার করতে ব্যর্থ হয়েছে। তাহলে ছাত্র শিবিরের সভাপতি কথা বলছে, জামাতের বর্তমান মুখপাত্র ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যেহেতু জামাতের আমির সাহেব এখনো উনি ডাক্তারের নির্দেশনা পাননি যে বাহিরে এসে কথা বলবে মিডিয়াতে, বাসায় যাচ্ছে। গতকাল ডক্টর মিজানুর রহমান আলহারি গিয়ে ওনাকে দেখে এসেছেন এবং সেখানেও কিছু আলোচনা হয়েছে বলে আমরা জেনেছি। এরপরে আমরা দেখছি যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাহেব বলেছেন পিআর ছাড়া নির্বাচন হতে দেব না।
পিআর ছাড়া নির্বাচন হতে দেব না। একটা হলো নির্বাচন হবে, আমরা ভেবেছিলাম যে পিআরটা সর্বশেষ না হলেও জামাত, এনসিপি মেনে নিবে, বা ইসলামী আন্দোলন আছে, একেবারে একসাথে আছে এই তিনটা দল। এরপরে অন্যান্যদের ভিতরে কেউ কেউ পিআর এর পক্ষেই আছেন, অনেকগুলা ছোট দল যাদের সকলের নাম আমার জানা নাই। সেই কারণে আমি বলছি যে আজকে কেন হঠাৎ করে দেশটা পুরাটা উত্তপ্ত হয়ে গিয়েছে, আভ্যন্তরীণ ভাবে কি হচ্ছে সে নিয়ে আরেকটু কথা আপনাদের সামনে তুলে ধরব। এতক্ষণ কিছু ভয়ঙ্কর কথা আপনাদের সামনে বললাম, এখন এটার সমাধান কি? সমাধান তো একটা দিতে হবে। আমি যদি শুধু আপনাদেরকে ভয় দেখাই আর সমাধান আমার কাছে না থাকে, তাহলে আপনারা বিভ্রান্ত হবেন, ভয় পাবেন না। এখানে একটা সমাধান আছে। আমাদের মাথার উপরে আরেকটা টুপি আছে, এই যে আমার টুপিটা দেখছেন না, এটার উপরে আরেকটা আছে যেটা আপনারা চোখে দেখছেন না, মানে ছায়াতে আরেকটা টুপি আছে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বুঝাইলাম এটা আমাদের এখন মাথার উপর, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের রাষ্ট্র পরিচালনা করে, তার উপরে আরেকটা মাথা আছে বাংলাদেশে, যেই মাথাটা চুপচাপ, মানুষ দেখে না, মানুষের লুকালয়ে আসে না, এটা নীরবে ওই মাথাটা রাষ্ট্রটাকে ধরে রাখবে, রাষ্ট্রটাকে রাইট পথে, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে। সেই মাথাটার নাম হলো আমাদের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। তিনি হলেন আমাদের সর্বোচ্চ গার্জিয়ান, সর্বোচ্চ রাষ্ট্রের ক্ষমতাবান, সর্বোচ্চ রাষ্ট্রের মানে সর্বশেষ সময়ে হালটা উনি ধরবেন এবং উনি আমাদেরকে সকল কিছু থেকে, সকল বিপদ থেকে, ভারতীয় আগ্রাসন থেকে এই দেশকে, এই রাষ্ট্রকে বাঁচাবেন। এই ব্যাপারে আমি অনেক কনফিডেন্ট উনার উপরে। উনার নানা ছিলেন বিচারপতি ইব্রাহিম সাহেব, উনার নানা বিচারপতি ইব্রাহিম সাহেব পাকিস্তান সময়ে, সেই সময়ে পাকিস্তানের সিংহাসন পর্যন্ত নাড়া দিয়ে ফেলেছিলেন। এত বড় শক্তিশালী পরিবারে উনার রক্ত। রিফাত সাহেব অক্সফোর্ড ইউনিভার্সিটির আজীবন অনারেবল পাওয়া, মানে আজীবনের সম্মাননা পেয়ে আছেন উনি। কোন অক্সফোর্ডের ছাত্র যারা অক্সফোর্ডে শ্রেষ্ঠ হয় তাদেরকে 1 বছর 2 বছরের জন্য সম্মাননা দেয় অক্সফোর্ড ইউনিভার্সিটি, আর আমাদের প্রধান বিচারপতিকে দিয়েছে আজীবন, আমরণ। উনি অক্সফোর্ডের সম্মাননা প্রাপ্ত ছাত্র। আমরা কি আগে জানতাম? হাসিনার সময় কি ওনার নাম জানতাম? আপনারা জানতেন? আমি জানতাম না অন্তত উনি কোন জায়গায় ওনাকে বিচারপতি হিসাবে রেখেছিলেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে বিচারাঙ্গনের যখন পরিবর্তন হলো, ছাত্ররা যখন একদিনে আদালতে গিয়ে বিচারপতি একসাথে অনেককে মানে আদালত থেকে বের করে দিল, তারপরে কি হলো, এই আমরা সৈয়দ রিফাত আহমেদ সাহেবকে দায়িত্ব নিতে দেখলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব বড় বিপদে পড়লে দেখবেন যে বিচারপতি প্রধান বিচারপতির সাথে বসেন, এবং এরকম যে একবার ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন এরকম একটা কথা উঠছিল, সেই আগ মুহূর্তে মানে একেবারে উনি জাপানে যাচ্ছিলেন, যাওয়ার আগ মুহূর্তে রিফাত সাহেব গিয়ে আধা ঘন্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে এসেছিলেন। তো এই রিফাত সাহেব হলো আমাদের সবার জন্য একটা নিয়ামত দাঁড়িয়ে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই সাহসটা দেখাতে পারছেন না, যে সাহসের উনার বয়সের কারণে, এবং উনার সাথে যারা আছে এর মধ্যে অর্ধেক বেচাকিনি হয়ে আছে আর অর্ধেক সৎ মানুষও আছে। একটা ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে যাচ্ছে। স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের। এখন এই যে হঠাৎ করে বিএনপিকে টার্গেট করে নাসিরউদ্দিন পাটোয়ারি দেওয়া বক্তব্য যে জনাব তারেক রহমানকে বিদেশে অনলাইনে করে থাকতে হবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয়। অপরদিকে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অনেকেই বলছেন যে লন্ডনে গিয়া সিজদা দিয়া ডক্টর ইউনূস নির্বাচনের অভি আনছেন। অপরদিকে সেনাপ্রধানকেও বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছেন। এখন এই যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ আপনারা খুঁজতে থাকেন। অপরদিকে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকুজ্জামান, অকুত ভয় একজন মানুষ কিন্তু, এবং যে পথটা তিনি হোল্ড করেন এটা অনেক ওজনধারী একটা পথ। আজকে তিনি বলছেন বাংলাদেশে সবার অধিকার সমান। এই কথাটা সার্বজনীন। এই কথাটা তিনি কেন বললেন? এই দেশে ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সবাই সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে চলছি, ভবিষ্যতেও চলবো। এখানে তিনি হিন্দুদের একটা প্রোগ্রাম ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে, সেখানে গিয়ে তিনি এই ঘোষণাটা দিলেন। বললেন যে এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে শান্তিতে বসবাস করছি। এখন হঠাৎ করে কি এই শান্তিটা আছে? নাই। এই সোশ্যাল মিডিয়া আসার পরে আমার নিজের কাছে মনে হচ্ছে যে এক ধরনের সাম্প্রদায়িক মেন্টালিটিতে আমাদের মুসলিম কমিউনিটির একটা গোষ্ঠী আমরা আছি। আবার মানে যারা এই দেশে হিন্দুরা থাকবে না, হিন্দুদেরকে পছন্দ করা হচ্ছে না, হিন্দুদের কোনো ইস্যু পাইলে মালাউন বলে গালি দিচ্ছি, সংখ্যালঘু বলে গুতা মারতেছি, মানে একটা শ্রেণী কিন্তু আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে আছে, তথাকথিত মুসলিম। আবার হিন্দুদের মধ্যে একটা গ্রুপ আছে সাম্প্রতিক সময়ে ভারত প্রীতি অনেক বাইরে গেছে, ভারত তাদেরকে বাঁচাইতে আসবে, ভারত যা বলতেছে তাই হওয়া উচিত, বাংলাদেশে ভারতের আধিপত্য থাকা উচিত। এই যে জিনিসগুলো সামাজিক সম্প্রীতির মধ্যে ফাটল ধরিয়েছে। আমার ছোটবেলা, আপনার ছোটবেলা, আপনার শৈশব কখনো দেখছেন যে আমাদের হিন্দু মুসলিমগত জাতিগত সাম্প্রদায়িক কোন রকম সংঘাত হইতে আমার জীবনে আমি দেখি নাই। বয়সটা কম হয় না, 40 চলে। আপনি দেখছেন কিনা? কিন্তু গত 5 থেকে 7 বছর এই যে আপনিও এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে একটা লাইক মেরা দিয়ে আসতেছেন, আবার ঠিক সহমত, হ্যাঁ হ্যাঁ একটা ভিডিও আসলো, ভাইরাল হয়ে গেল, সেই ভিডিওর আগাগোড়া আপনি জানলেন না, বুঝলেন না, এডিটিং একটা ভিডিও দেখা হিন্দুরও কনফিউশন হচ্ছে যে ভারতের গণমাধ্যম কি মিথ্যা বলে? বলতেছে তো ভাই, প্রমাণিত। আমাদের হুজুররা কি মিথ্যা বলে? এই আলেম তিনি বলতেছেন একটা ফতোয়া দিচ্ছেন, অনেকে আছেন। দেখেন ধর্ম খুবই সুন্দর একটা জিনিস, আর সেনাপ্রধান বাংলাদেশ নামক রাষ্ট্রটার খুবই গুরুত্বপূর্ণ একটা পদে আছেন।
তিনি যে ঘোষণা দিয়েছেন এই দেশ সবার, আসলে সবার। আমাদের মধ্য থেকে এই সোশ্যাল মিডিয়া ইফেক্টের কিছু নেগেটিভিটি আছে, এগুলো ঝাইরা ফেলতে হবে। পুট করে শুনলেন অমুক একটা কথা বলছে, পুট করে শুনলেন ওই হিন্দু সে আল্লাহ নাকি একটা গালি দিছে, রাসূল নিয়ে দিছে, আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। মুসলমানদের মধ্যে বলতেছে না, মুসলিম ব্লগার আছে না, এরা নাস্তিক হয়ে গেছে না। তো এখন বিষয়গুলো হচ্ছে কি, একটা হুমের মধ্যে ফুমাইরা যে কোনো পরিস্থিতি ঘোলাটে করা যায়। আর ওই যে একটা রাজনীতি তো চলছে ধর্মভিত্তিক, যে যেভাবে ফায়দা পারতেছে ভারতীয় নিচ্ছে, বাংলাদেশিও নিচ্ছে, এগুলো থেকে দূরে থাকতে হবে। দিন শেষে বাংলাদেশ আমার আপনার সবার। রাজনীতি যে দলেরই করি, যে ধর্মেরই হই, যে মতেরই হই, বাংলাদেশকে এগিয়ে নিতে আমার আপনার ব্যক্তি অবদান অনেক বেশি। মানব জমিন পত্রিকায় রাষ্ট্রপতির যে ছবি সরানো হলো বিদেশি মিশনগুলো থেকে, তা নিয়ে একটা প্রতিক্রিয়া ছাপা হয়েছে। এটি মতিউর রহমান চৌধুরী স্বয়ং লিখেছেন। এই লেখার লাস্ট অংশটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, নির্বাচনকে সামনে রেখে এই ধরনের পরিস্থিতি রাজনীতিকে জটিল করে তুলবে। খেয়াল করেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাও প্রবল সদরে অন্দরে। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাও প্রবল সদরে এবং অন্দরে। অপ্রত্যাশিত কিছু ঘটনাও ঘটে যেতে পারে। অপ্রত্যাশিত কিছু ঘটনাও ঘটে যেতে পারে। দর্শক, এই ঘটনাটা আপাতত মনে হচ্ছে যে ছবি সরানো এমন কি বিশেষ? অবশ্যই বিশেষ কিছু। কারণ এখন সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নেই, আগেও ছিল না। সবকিছুই প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী পদে যিনি থাকেন তার সুপারিশক্রমে রাষ্ট্রপতি সেখানে স্বাক্ষর করবেন, এইটুকুই। এর বেশি তার কিছুই করার নেই সাংবিধানিকভাবে। এখন যা রাষ্ট্রপতির ক্ষমতা একেবারেই সীমিত। ওই যে মাজার জিয়ারত করা আর ব্যক্তিগতভাবে চিকিৎসার জন্য বিদেশ যাওয়া ছাড়া তেমন কোনো কর্মকাণ্ড রাষ্ট্রপতির নেই। কিন্তু ইতিমধ্যে শুধু ছবি সরানো না, গতকালকে মৌখিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় লিখিত কোনো অর্ডার দেওয়ার সাহস পায়নি। তারা মৌখিকভাবে সব মিশনগুলো থেকে বাসা বাড়ি যা আছে রাষ্ট্রপতির কোনো ছবি থাকতে পারবে না। এর আগের ঘটনা ছিল এই যে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য চেক আপে বাইরে যেতে চেয়েছিল, কিন্তু তাকে বলা হয়েছে আপাতত না যাওয়ার জন্যই। বলা হয়েছে যে এই মুহূর্তে বিদেশে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো। প্রেসিডেন্ট বিদেশে গেলে এক সাংবিধানিক সংকটে পড়বে। কি হবে যদি তিনি না ফেরেন বা তিনি কোথাও রাজনৈতিক অ্যাসাইলাম চেয়ে বসেন? তাহলে তার বর্তমানে দায়িত্ব নেবেন স্পিকার, কিন্তু স্পিকার নিজেই পদত্যাগ করেছেন, আর ডেপুটি স্পিকার রয়েছেন কারাগারে। ফলে বিশাল একটা সাংবিধানিক সংকট বা শূন্যতা, যে কারণে কিন্তু বিএনপি চুপচাপ আছে। বিএনপির হলো যে নির্বাচনটা হয়ে গেলে এমনিতেই পার্লামেন্ট তখন প্রেসিডেন্ট নির্বাচন করবে, শাহাবুদ্দিন বাদ পড়বে। কিন্তু এখন প্রেসিডেন্টকে সরাতে চান না। তার বিপরীতে জুলাই আন্দোলনের একটা অংশ চায় যে শাহাবুদ্দিনকে অপসারিত করা হোক। এই জন্য বঙ্গভবন ঘেরাও সহ অনেক কর্মসূচি হয়েছে, কিন্তু বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল এই ব্যাপারে অনড় ভূমিকা থাকাতে সেই আন্দোলন সফল হয়। এর মধ্যে কি হইতে পারে? ডেপুটি স্পিকার জেলখানায়, তাহলে রেফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি এই দায়িত্ব পেতে পারেন, কিন্তু সেটাও লম্বা প্রক্রিয়া। এসব কারণেই সম্ভবত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে বিদেশে যেতে দেওয়া হয়নি, এবং ছবিও নামছে একই ধারাবাহিকতা। এর মধ্যে অনেক ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে। পরিস্থিতি এখানেই শেষ নয়, সরকারি মহলে এই নিয়ে দৌড়ঝাঁপ চলছে। অভ্যুত্থানের নায়করা বরাবরই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে অপসারণের পক্ষে মত দিয়ে আসছেন। তার মানে কি একটা সংকট তৈরি করা যে ছবি সরানো হলো? রাষ্ট্রপতি, অনেকে বলেন যে তিনি এক ধরনের অবরুদ্ধ অবস্থায় বঙ্গভবনে আছেন, একেবারে খুবই সীমিত তার কার্যক্রম। তো কেন হঠাৎ করে শাহাবুদ্দিনকে নিয়ে টানা হাসরার কারণটা কি? কোনো উদ্দেশ্য আছে এখানে? কি যারা অভ্যুত্থানের নায়ক তাদেরকে খুশি করা, নাকি অন্য কোনো কিছু? সেই প্রশ্নটাই তুলেছেন মতিউর রহমান চৌধুরী। বিষয়টা আমি কালকেও যে ভিডিওটা করেছি, আজকে নিশ্চয়ই আর একটা ভিডিও দেখতে পাবেন, সেখানেও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে যে এমন কোনো পরিস্থিতি কিন্তু ছিল না দৃশ্যত, যে তড়িঘড়ি করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একেবারে জোন ভাগ করে করে ফোন করে করে সমস্ত বিদেশি মিশনে কে বলা যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলতে। এমন কি পরিস্থিতির উদ্ভব ঘটলো? সেই পরিস্থিতিটাই দিকেই সবার এখন নজর। রাষ্ট্রপতি
শাহাবুদ্দিনের ছবি এখন ইস্যু না। ইস্যুটা হলো যে এর নেপথ্যে কারা খেলাধুলা করছে বা কি এমন ঘটনা ঘটতে যাচ্ছে যার কারণে শাহাবুদ্দিনের ছবি নামাতে হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। ইতিমধ্যে আপনারা সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে। এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।